আজকে বন্ধুরা আমরা ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস 2 আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ক্লাস 2 তে এটা হচ্ছে কি ক্লাস 2 তে আমরা ফার্স্ট ক্লাসের যে কটা পার্ট বাকি রয়েছে সেটা ডিসকাশন করব এবং নেক্সট ক্লাসের দিকে আমরা এগোবো। তোমরা কিন্তু একবার কমেন্ট করে আমাকে জানাবে ফার্স্ট ক্লাসটা এবং তারপরে যে ফার্স্ট ক্লাসের উপরে যতগুলো স্টেট যেই এবং এই এক্সামে এসছে পিএসসি লেভেলের, এসএসসি জেই লেভেলের যে এমসিকিউ গুলো, টোটাল 27টা এমসিকিউ আমি তোমাদের করিয়েছিলাম, মানে ক্লাসের আকারে দিয়েছিলাম। তো সেটাও কিরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু নেক্সট কন্টিনিউ কিন্তু ওইভাবে একটা ক্লাস এবং সেই ক্লাস থেকে যত রকমের এমসিকিউ হয় সেগুলো করিয়ে ভিডিওর আকারে কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা ক্লাস 2 তে আমরা সবচেয়ে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ সল্ট। ঠিক আছে, কি না আমি শর্টে লিখছি কনসেন্ট্রেশন অফ সল্ট। এই কনসেন্ট্রেশন অফ সল্ট জিনিসটা কি সেটা আগে আমরা জানবো। দেখো, গাছ যে জলটা পান করে সেটা তো খারাপ জল পান করে, কিন্তু তার যে আরো বেশি খারাপ হচ্ছে কি বলতো, ওই জমিতে যে জলটা পড়ে থাকছে। মানে ব্যাপারটা কি, মানে ধরো এই রয়েছে আমাদের একটা জমি রয়েছে, ঠিক আছে, এই জমিতে আমাদের কি রয়েছে, জল ভর্তি রয়েছে, এরকম ভাবে কিন্তু আমাদের জল ভর্তি রয়েছে। তো এইখানটায় গাছ রয়েছে, এই গাছ এই জলটা পান করলো, যেই পান করে নিল তো জলটা শুষে উপরের দিকে চলে গেল, কিন্তু নিচে ক্ষারীয় যে লবণটা, এই লবণের এরকম একটা এই মাটির উপরে স্পট পড়ে যায়। ঠিক আছে, এই যেই স্পট পড়ে যাবে তখন মাটিটাকে কিন্তু খারাপ করে দেয়। তাহলে জল তো একটু খারাপ জল পান করলো, কিন্তু তার থেকে বেশি খারাপ কোনটা হলো, যেটা এই জমিতে তোমার মাটির উপরে যে লবণের স্তরটা পড়ে গেল সেটাই হচ্ছে কি সব থেকে বেশি খারাপ জল, তাই না? তাহলে এখানে কিছু একটা ফর্মুলা আছে, যে কনসেন্ট্রেশন অফ সল্টের একটা ফর্মুলা। আচ্ছা, তাহলে তোমরা বলো তো সব থেকে চাষের ক্ষেত্রে গুড হবে এমন কোয়ালিটি অফ জল সেটা কি মাটির ক্ষেত্রে ভালো হবে, সেটা হচ্ছে পলি মাটির ক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফসল করতে পারবো। তাহলে কনসেন্ট্রেশন অফ সল্ট, এই যে সিএস এর একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা, না ফর্মুলাটা হচ্ছে সিএস ইজ ইকুয়াল টু, এই যে সিএস ইজ ইকুয়াল টু সি কিউ বাই কিউ মাইনাস সিউ মাইনাস আর ই। কি সেটা সম্পর্কে আমরা ডিটেলস এর সাথে মানে জানবো। সি জিনিসটা কি, কিউ জিনিসটা কি, সিইউ কি জিনিস, আর ই কি জিনিস, সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে এখানটা লিখে দিচ্ছি, এই যে সি, সি মানে হচ্ছে কি বলতো, কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার। তাহলে কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার, ইরিগেশন ওয়াটার, এটা হয়ে যাচ্ছে আমাদের সি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, কিউ মানে কি, কিউ হচ্ছে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দা সয়েল। তাহলে এখানটা লিখে দিচ্ছি টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু, হয়ে যাচ্ছে কি আমাদের কিউ। আর একটা থাকছিল যেটা, সেটা হচ্ছে সি ইউ, হচ্ছে কি কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার, কি কনজাম্পটিং কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার। ঠিক আছে, এটা হচ্ছে সিইউ। আর একটা আর ই যেটা, সেটা হচ্ছে কি ইফেক্ট অফ রেনফল। তাহলে লিখে দিচ্ছি ইফেক্ট অফ রেনফল, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসে, কি আসে, তোমার ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এই যে ফর্মুলাটা যেটা আমি তোমাদেরকে বললাম, এই যে ফর্মুলাটা তো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এছাড়াও যেটা ইম্পর্টেন্ট এখান থেকে কিছু প্রশ্ন আসে, সেটা কি না, এই যে সিএস কনসেন্ট্রেশন অফ সল্ট, সেটা যদি তোমার 700 ppm এর মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আবার যদি তোমাকে বলে 700 থেকে 1000 ppm এর মধ্যে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা রয়েছে। ঠিক আছে, আর যদি তোমার গ্রেটার দেন 1000 হয়ে যায় ppm, মানে 1000 ppm এর যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু সমস্যা রয়েছে, সেটা কিন্তু হলে কি হবে, নট সুইটেবল, ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এই যে কনসেন্ট্রেশন অফ সল্ট,
এই সিএস কে কিন্তু আমরা মাইক্রো মোহন কিন্তু বলা হয় কি মাইক্রো, এই টাইমটাও কিন্তু লিখে দিচ্ছি মোহন মাইক্রোমোহন। এর কিছু ভ্যালু রয়েছে, কি কি ভ্যালু না C1 C2 C3 এবং C4 এর কিছু ভ্যালুগুলো রয়েছে, ওই ভ্যালুগুলো কিন্তু এখানটায় আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ঠিক আছে, ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে 250 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, লো কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন। ঠিক আছে, আবার তোমার 250 থেকে যদি 750 এর মধ্যে থাকে তাহলে তাকে আমরা কি বলবো, মিডিয়াম কনসেন্ট্রেশন। ঠিক আছে, তারপর ধরো তোমার 750 থেকে 2250 এর মধ্যে থাকলে সেটা হয়ে যাবে কি না হাই কনসেন্ট্রেশন। আর তোমার গ্রেটার দেন 22 ভেরি হাই কনসেন্ট্রেশন। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, এই যে চারটা বললাম এই চারটা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন আসে। মনে রাখার টিপস কি না, দেখো মনে রাখার টিপসও কিন্তু এখানটা আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তুমি মনে রাখবে। দেখো 0 থেকে 250, 250 থেকে 750, 750 থেকে 2250 এবং 2250, তাহলে সর্বপ্রথম যেহেতু 0 থেকে 250 তো উপরে আমরা লিখবো লো, তাহলে দেখো লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, এভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, দিলে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। ওকে, আচ্ছা চলো, এরপরে আর একটা রয়েছে যেটা কি না সেটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশনের সম্পর্কে আমরা জানবো। কি ক্লাসিফিকেশন না সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর বেসে উপরে দাঁড়িয়ে ইরিগেশন ওয়াটারের ক্লাসিফিকেশন আমরা করব। ঠিক আছে, তার এই যে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও বললাম, তাহলে কি সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও যেটাকে আমরা সার হিসেবে বলি, ঠিক আছে, এর কিছু ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা দাদা না দেখো ফর্মুলা হচ্ছে Na প্লাস বাই রুট ওভার Ca প্লাস প্লাস Ca প্লাস 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 Mg প্লাস প্লাস বাই 2, এটা হয়ে যাচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা যে আমরা জানবো কেন, এই ফর্মুলা থেকে তোমাকে কিন্তু একটা ছোট ছোট নিউমেরিক্যাল দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে এটা কোন সোডিয়ামের মধ্যে পড়ছে, লো সোডিয়াম না ভেরি হাই সোডিয়াম না মিডিয়াম সোডিয়াম। তো সেটা কি করে বুঝবো, তার জন্য আমরা একটা ছোট্ট একটা দিয়ে তোমাদেরকে ওই ভ্যালু গুলো কিভাবে আসছে সেটা বোঝানোর চেষ্টা করবো। ধরো তোমাকে এক্সাম্পল একটা ম্যাথ দিয়ে দিল, যেখানটা ধরো তোমাকে বলে দিল এই যে Na প্লাস এর ভ্যালু তোমাকে বলে দিল ধরো 24। ঠিক আছে, 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওকে, আবার ধরো সি এ প্লাস প্লাস এর ভ্যালু তোমাকে দিয়ে দিল 3.6 মিলি ইকুইভ্যালেন্স পার লিটার। ঠিক আছে, আবার ধরো এই যে Mg তার ভ্যালু তোমাকে দিল 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে এর যে ভ্যালুটা আসবে সেটা তোমার লো সোডিয়াম না মিডিয়াম সোডিয়াম না হাই সোডিয়াম না ভেরি হাই সোডিয়াম কোনটা। তাহলে সিম্পল আমরা এখানটায় বসিয়ে দেবো। দেখো Na রয়েছে প্লাস, তাহলে n এর জায়গায় আমরা কোনটা বসাবো, এই 24 বসিয়ে দেবো। তাহলে 24 বসিয়ে দিলাম বাই রুট ওভার দেবো, দিয়ে Ca প্লাস প্লাস, তো Ca প্লাস প্লাস এর ভ্যালু কত 3.6, তাহলে এখানটা কি লিখবো 3.6 প্লাস Mg এর ভ্যালু কত, এখানে দেখো Mg এর ভ্যালু বসাবো কত 2, তাহলে Mg এর ভ্যালু 2 বাই নিচে 2 রয়েছে যথারীতি 2 থেকে যাবে। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ধরো 14.34 সামথিং আসবে। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। কিন্তু এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের লো সোডিয়ামের মধ্যে আসবে না মিডিয়াম সোডিয়ামের মধ্যে আসবে না হাই সোডিয়ামের মধ্যে আসবে না ভেরি হাইর মধ্যে আসবে, সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য আমরা সোডিয়াম অ্যাবসর্পশন রেশিওর কিছু ভ্যালু আমরা এখানটা জানবো, যে S1, এখানটাও চারটে ভ্যালু রয়েছে, S2, S3 আর S4। ঠিক আছে, তো চলো এখানটা আমরা ভ্যালুগুলো পুট করে দিই। সর্বপ্রথম হচ্ছে 0 থেকে 10, এভাবে আগে লিখে নাও, 0 থেকে 10, 10 থেকে 18, 18 থেকে 26, গ্রেটার দেন 26। তো 0 থেকে 10 যদি হয় তাহলে কি বলেছিলাম উপরে লো সোডিয়াম, তারপরে 10 থেকে 18 হলে কি হবে মিডিয়াম সোডিয়াম, 18 থেকে 26 হলে কি হয়ে যাবে তোমার হাই সোডিয়াম। ঠিক আছে, হাই সোডিয়াম,
তারপরে গ্রেটার দেন 26 হয়ে গেলে কি হয়ে যাবে, ভেরি হাই সোডিয়াম। ঠিক আছে, তো এই যে ভ্যালুগুলো বন্ধুরা, এই ভ্যালুগুলো থেকে তোমাকে প্রশ্ন আসবে। অলরেডি তোমার দেখবে গুপ্তা গুপ্তা বই বা এটা থেকে যখন আমি এমসিকিউ নিয়ে আসবো তখন দেখবে এগুলো থেকে স্টেট যেই এই, ঠিক আছে, এসএসসি যেই, আরআরবি যেই, পিএসসি যেই, পিএসসি এই, প্রচুর প্রশ্ন এখান থেকে এসছে। তাহলে দেখো আমাদের এখানটায় যে ভ্যালুটা এসেছিল, এই যে আলাদা একটা কালি নিয়ে তোমাকে মার্ক করে দেখাচ্ছি, এই যে ভ্যালুটা এসেছিল তোমার কত, 14.34। এই 14.34 তাহলে কত কত নম্বরে পড়বে, 14.34 মানে এই 10 থেকে 18 এই গ্রুপের মধ্যে, তার সাথে কি হয়ে যাবে, মিডিয়াম সোডিয়াম হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তাহলে কি হয়ে গেল, এটা কি হয়ে গেল আমাদের মিডিয়াম, মিডিয়াম সোডিয়াম। ওকে, চলো এতটুকু দিনের ক্লাস, ফার্স্ট ক্লাসে কিছু বাকি থেকে গেছিল সেটা তোমাদের করিয়ে দিলাম। সেকেন্ড ক্লাসে যেটা যাব আমরা, সেকেন্ড ক্লাসে আমরা কি বুঝবো না, সর্বপ্রথম আমরা জানবো ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপের সম্পর্কে আমরা জানবো, কি ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপ, ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপের সম্পর্কে কিন্তু আমরা ডিসকাশন করব। কি কি এর মধ্যে পড়তে হবে না, সর্বপ্রথম আমরা পড়বো এরিড রিজিন। কি এরিড, এরিড রিজিন, এই এরিড রিজিন মানে কি, দেখো এরিড রিজিন বলতে যেটা বোঝায় হোয়ার ইরিগেশন ওয়াটার মাস্ট বি গিভেন, তাই তো, মানে যেখানে ইরিগেশনের জল মাস্ট বি আমাদেরকে দিতেই হবে, না দিলে কিন্তু সেখানে চাষ হবে না বা গাছপালাগুলো মরে যাবে, তখন সেটাকে আমরা কি বলছি, এরিড রিজিন, মানে হোয়ার ইরিগেশন ওয়াটার মাস্ট বি গিভেন, তাই না, তখন সেটাকে আমরা কি বলছি, এরিড রিজিন। তাহলে এখানে লিখে দিচ্ছি হোয়ার ইরিগেশন ওয়াটার মাস্ট বি গিভেন, তখন সেটাকে আমরা কি বলছি, এরিড রিজিন। আর সেমি এরিড রিজিন কি, সেমি এরিড রিজিন ব্যাপারটা কি শর্টে লিখলাম, সেমি এরিড রিজিন যেটা বলতে বোঝায় যে তোমার ইনফিরিড, ইনফিরিয়ড, মানে কি বলতো, জঙ্গল, যে বড় বড় জঙ্গল রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা জল দিচ্ছি না, কিন্তু অটোমেটিক্যালি কি হচ্ছে, গাছগুলো বেড়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট করার দরকার পড়ছে না, জল দেওয়ার মানে ইরিগেশনের তোমার দরকার পড়ছে না, সেই সব জায়গা থেকে গাছপালা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনফেরিটেজ মানে জঙ্গলে, বড় বড় জঙ্গল যেগুলো রয়েছে, ঠিক আছে, তো সেগুলোকে আমরা কি বলছি না, সেমি এরিড রিজিন। তাহলে সেটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়ার নো ইরিগেশন, এখানটা আমরা কি লিখবো, হোয়ার, হোয়ার নো ইরিগেশন, তাই তো, হোয়ার নো ইরিগেশন, নো ট্রিটমেন্ট অফ রিকোয়ার্ড, তাই না, নো ট্রিটমেন্ট অফ রিকোয়ার্ড, হোয়ার ইট তোমার অটোমেটিক্যালি বিকামস এ ফ্রিকোয়েন্স ইভেন উইদাউট ওয়াটার, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো, সেমি এরিড রিজিন। ওকে, চলো এরপরে আর একটা ছোট্ট জিনিস আমরা যেটা পড়বো, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুরবার প্রশ্ন আসে এবং বোঝার ব্যাপার রয়েছে, যে এই যে জল যে আমরা গুলো দিচ্ছি, ধরো একটা চাষ করতে গেলে আমাদের কতটা জল দিতে হবে, ঠিক আছে, কতটা জল দিতে হবে, হাউ মাচ ওয়াটার, তো সেটাকে আমরা কি বলি, কতটা জল দেব, সেটাকে আমরা কি বলি, ডেল্টা, কি ডেল্টা, এটা সব আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে। এরপর ধরো হাউ লং উইল আই ওয়াটার, মানে আমরা কতদিন ধরে জল দেব, দিন যদি টাইম যদি মেনশন করে দেয় তখন সেটাকে আমরা কি বলবো না, বেস পিরিয়ড, বেস পিরিয়ড, এই বেস পিরিয়ডকে আমরা বি দিয়ে ডিনোট করি। আবার তোমাকে বলে দেবে কত জমি আমরা চাষ করব, মানে কত হেক্টর আমরা জমি চাষ করছি, কত জমি চাষ করব, তখন সেটাকে আমরা কি বলি না, হেক্টর, হেক্টর মানে সেটা হচ্ছে তোমার ডি, এই যে হেক্টর কত, ডি, ডি বলতে কি বোঝায়, ডিউটি, ডি বলতে কি বোঝায়, ডিউটি। তো এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসের সাথে আলোচনা করে নেব, ঠিক আছে। দেখো তাহলে সর্বপ্রথম আমরা আমরা জানবো ক্রপ পিরিয়ড, ক্রপ পিরিয়ড এখানে লিখে দিচ্ছি, ক্রপ পিরিয়ড। আচ্ছা, ক্রপ পিরিয়ড জিনিসটা কি, দেখো ক্রপ পিরিয়ড হচ্ছে, ধরো তুমি এইখানটায় কি করলে, এইখানটায় তুমি সোয়িং করলে, এটা হচ্ছে তোমার সোয়িং, এখানটা লিখে দিচ্ছি সোয়িং, তুমি এখানটায় সোয়িং করলে, ঠিক আছে, এবং এখান থেকে তোমার এইভাবে যাচ্ছে, এখানে যাওয়ার পর এখানটায় তুমি কি করলে, এটা তোমার হারভেস্টিং করলে, ঠিক আছে, কি হারভেস্টিং,
হারভেস্টিং, এখানটা তুমি হারভেস্টিং করলে। তো এই সোয়িং এবং হারভেস্টিং এর মাঝখানে এই যে গ্যাপ, এইটাকে আমরা কি বলবো? ক্রপ পিরিয়ড। কি বলবো? ক্রপ পিরিয়ড। ঠিক আছে, ধরো এখানটা তুমি টি ইকুয়াল টু জিরোতে তুমি করলে, এখানটা তোমার হয়ে গেল টি ইকুয়াল টু বড় হাতের টি, ক্যাপিটাল টি। তো এই যে মাঝখানের এই যে এরিয়াটা, যেটা তোমার সোয়িং এবং হারভেস্টিং এর মাঝখানে যে এরিয়াটা থাকছে, সেটাকে আমরা কি বলে দিচ্ছি? ক্রপ পিরিয়ড। তাহলে এটাকে আমরা এইভাবে ডেফিনেশন বলতে পারি, দ্য টাইম পিরিয়ড দ্য ইলিপস ফর দ্য ইনস্ট্যান্ট অফ দ্য সোয়িং অফ দ্য ক্রপ টু দ্য ইনস্ট্যান্ট অফ দ্য হারভেস্টিং ইজ কল্ড ক্রপ পিরিয়ড। ঠিক আছে, তোমরা ভিডিওটাকে পজ করে এই ডেফিনেশনটা লিখে নেবে। লিখতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর একবার বলে দিচ্ছি, the time period that elapses for the instant of the sowing of the crop to the instant of the harvesting is called crop period. ঠিক আছে, দেখো ক্রপ পিরিয়ড আর বেস পিরিয়ড কিন্তু মোস্টলি একই, কিন্তু এখানটা ক্রপ পিরিয়ড বললাম এবং বেস পিরিয়ডের ডেফিনেশনটা তোমাদেরকে বলছি, সেটা একবার দেখো বেস পিরিয়ডের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে। দেখো বেস পিরিয়ড বলতে কি বোঝায়, এখানে তোমাকে ডায়াগ্রাম করেও আমি দেখিয়ে দিচ্ছি। এখানটায় বেস পিরিয়ড বলতে কি বোঝায়? বেস পিরিয়ড বলতে ধরো এইখানটায় আমরা কি করলাম না, সোয়িং করলাম, এটা হয়ে যাচ্ছে আমাদের কি সোয়িং। ঠিক আছে, এবং চলে যাচ্ছে, যাওয়ার পর আমার এখানটা হয়ে যাচ্ছে কি, এটাই হয়ে যাচ্ছে কি হারভেস্টিং। এটা থাকলো সোয়িং, এটা হয়ে যাচ্ছে আমাদের হারভেস্টিং। ঠিক আছে, এবং এতে আমরা সর্বপ্রথম বীজ বপন করার পর সর্বপ্রথম ধরো এইখানটায় আমরা ফার্স্ট ওয়ারিং করলাম, তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট ওয়াটারিং। ফার্স্ট জল এখানটায় আমরা দিলাম, ওয়াটার, ফার্স্ট ওয়াটার দিলাম। এবং এই পোর্শনে ধরো আমরা কি করলাম না, লাস্ট ওয়াটার দিলাম, লাস্ট ওয়াটার। তাহলে এই যে ফার্স্ট ওয়াটার এবং লাস্ট ওয়াটারের মধ্যে এই যে ডিফারেন্স, এটাকে আমরা কি বলছি? বেস পিরিয়ড। তাহলে দেখো সোয়িং এবং হারভেস্টিং এর মাঝখানে যতটা এরিয়া ছিল, সেটাকে আমরা কি বললাম? ক্রপ পিরিয়ড। আর বেস পিরিয়ড কি? বেস পিরিয়ড হচ্ছে ফার্স্ট ওয়াটারিং আর লাস্ট ওয়াটারিং এর মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলছি না, বেস পিরিয়ড। তাহলে বেস পিরিয়ডের ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি যে দ্য টাইম বিটুইন দ্য ফার্স্ট ওয়াটারিং অফ এ ক্রপ at the time of its sowing to its last watering before the harvesting is called the base period. ওকে, দেখো যেটা বেস পিরিয়ড সেটাই ক্রপ পিরিয়ড এক প্রকারের, কিন্তু প্রশ্নতে যদি তোমাকে বেস পিরিয়ড এবং ক্রপ পিরিয়ড দুটো যদি থাকে, লিখে দিচ্ছি বেস পিরিয়ড। ঠিক আছে, তোমাকে যদি ক্রপ পিরিয়ড এবং বেস পিরিয়ড দুটো যদি মানে প্রশ্ন যদি দিয়ে দেয়, তাহলে সবসময়ের জন্য আমরা কি করব? বেস পিরিয়ডটাকে কিন্তু আমরা ডিনোট করব, সবসময় কিন্তু বেস পিরিয়ডটা আমরা নেব, ধরবো। আর যদি তোমার, হ্যাঁ এইটুকুই এখান থেকে জানলেই হবে। তাহলে বেস পিরিয়ড রিগার্ডিং হচ্ছে কি নাম্বারস অফ ডেজ, এই বেস পিরিয়ডটা মানে কি নাম্বারস অফ ডেজ কে তোমার রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আর যেটা ক্রপ পিরিয়ড, তাহলে এখান থেকে আমরা এইটাই দেখো এখানটা লিখে দিচ্ছি, বুঝলে? ক্রপ পিরিয়ড, ক্রপ পিরিয়ড গ্রেটার দেন ইকুয়ালস টু বেস পিরিয়ড। তাহলে বেস পিরিয়ড থেকে ক্রপ পিরিয়ড সবসময়ের জন্য বড় হচ্ছে, মানে বেশি হচ্ছে। আবার এই ক্রপ পিরিয়ড ইজ ইকুয়াল টু বেস পিরিয়ড, বেস পিরিয়ড এটাও বললাম, যেটা ক্রপ পিরিয়ড সেটাই বেস পিরিয়ড, সেজন্য ইজ ইকুয়াল টু দিয়েছি। তো তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে ক্রপ পিরিয়ড গ্রেটার দেন ইকুয়ালস টু বেস পিরিয়ড, এইভাবেও কিন্তু তুমি লিখতে পারো। তিন রকম লিখে দিলাম, তোমাদের যেটা মানে মনে রাখার তুমি সেভাবে কিন্তু। এখানে আরেকটা পয়েন্ট, বেস পিরিয়ড represent is equal to numbers of days। ঠিক আছে, নাম্বারস অফ ডেজ, এতদূর কিন্তু ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা ডেল্টা। ডেল্টা কি জিনিস? ডেল্টা, ডেল্টাকে আমরা এই হিসেবে এরকম সাইন হিসেবে চিনি, এই ডেল্টা। তো ডেল্টা কি জিনিস? ডেল্টা হচ্ছে কতটা জল দেবো, এখানটা বাংলায় লিখে দিচ্ছি, কতটা জল দেব।
সেটাই হয়ে যাচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা হচ্ছে তোমার কয়েক সেন্টিমিটার বা কয়েক মিটার হতে হবে। মানে ইট ইজ দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু রিচ or probe over unit area across the base period. It is generally expressed in centimeter or meter. সেটাকে আমরা কি বলে দিচ্ছি, ডেল্টা। ডিউটি, ডিউটিকে আমরা পরিচিত। এই ডিউটি কি বোঝায়, দেখো ডিউটি হচ্ছে তোমার ডিউটি হচ্ছে মানে কত জমি আমরা আমাদের হয়ে যাচ্ছে আমাদের ডিউটি, ঠিক আছে। তাহলে এই যে ডিউটি আমাদের যেটা জানতে হবে, 1 হেক্টর, হেক্টর ইজ ইকুয়াল টু কত, 10⁴ মিটার। এখান থেকে ইউনিট কনভার্সন করা কিন্তু আমাদের চাপের। তাহলে দেখো এই যে ডিউটি বলছি একটু দেখো, ডিউটির ইউনিট কি হয়ে যায়, এই ডিউটির ইউনিট আমাদের হয় যেটা, সেটা হচ্ছে হেক্টর, হেক্টর এই কি হবে, হেক্টর পার মিটার কিউব পার সেকেন্ড। এটা হয়ে যাচ্ছে কি ইউনিট, কার ইউনিট, এই ডিউটির ইউনিট, ঠিক আছে। তাহলে এই ডিউটির ইউনিট, তোমাকে যদি কিউ ডিসচার্জে তোমাকে এরিয়া বের করে তোমাকে ডিউটি যদি বের করতে বলে, তো কিউর ইউনিট হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, ডিসচার্জ বলে দিয়েছে। ধরো এরিয়া, এরিয়া আমাদের ধরো থাকলো হেক্টর, এত হেক্টর, 1 হেক্টর। ডিউটি কি করে বের করব, এখান থেকে আমরা এই ডি মানে ডিউটি বের করব। তাহলে আমরা কি করব, এরিয়া বাই ডিসচার্জ, এরিয়া বাই, তাহলে একটা ফর্মুলা আমাদের দাঁড়িয়ে গেল যে এরিয়া বাই ডিসচার্জ আমি যদি করে দিই, তাহলে আমাদের ডিউটি কত সেটা কিন্তু আমরা বেরিয়ে যাব। তাহলে এরিয়ার ইউনিট কত, এরিয়ার ইউনিট হচ্ছে হেক্টর, তাই তো, হেক্টর। আর ডিসচার্জের ইউনিট কত, মিটার কিউব পার সেকেন্ড। এই পর্যন্ত আমরা এলাম। আচ্ছা, এরপরে একটু ডেরিভেশন দেখাবো, দিলে তো সেটা তোমাদের ক্লিয়ার হবে আরো, ঠিক আছে। তাহলে আমি এখানটা তোমাদেরকে কি করিয়ে দিই, ডেল্টা করিয়ে দিলাম, ডিউটি করে দিলাম, তো ডিউটি করে দিলাম। তাহলে এখান থেকে একটা ছোট্ট একটা ডেরিভেশন আমরা জানবো, যে কি রিলেশনশিপ আমরা জানবো, যেটা তোমার এই বেস পিরিয়ড, ডেল্টা, ডিউটি, এটার উপরে দাঁড়িয়ে একটা রিলেশনশিপ। কি হবে রিলেশনশিপটা, দেখো কি হবে, আমি এখানটা নিয়ে আসছি। ধরো এই রয়েছে আমাদের এখানটা জল স্টোরেজ রয়েছে, এখান থেকে আমি কি করলাম, এরকম পাইপের, এইটা রয়েছে আমাদের ফিল্ড, এই ফিল্ডটা আমাদের এইভাবে কিন্তু ক্রপ রয়েছে, জলটা সাপ্লাই করছে। তাহলে এই এইখানটা কি কিউ ইজ ইকুয়াল টু কি ডিসচার্জ, তাই তো। এইখান থেকে জল যে এইভাবে যাচ্ছে, মানে এটাকে আমরা কি বলবো, ডিসচার্জ। তাহলে বেস পিরিয়ড কত, তাহলে এখানে কতদিনের পিরিয়ড, তাহলে সেটাকে আমরা কি হিসেবে ডিনোট করবো, ডেজ। ডেজ মানে কি বি, মানে বেস পিরিয়ড। তাহলে দেখো, এখান থেকে যখন জলটা এখানটা আসবে কিছুটা লস হবে, কিন্তু এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য লসেস কত ধরবো, না জিরো ধরবো। তাই এখানটায় লিখে দিচ্ছি লসেস ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, লসেস ইজ ইকুয়াল টু জিরো আমরা যদি ধরি, তাহলে এইখান থেকে আমরা যে পরিমাণ জলটা এখানটায় সাপ্লাই করছি, এক্স্যাক্টলি তত পরিমাণ জল কিন্তু আমাদের ফিল্ডে এসে পৌঁছাচ্ছে। যদি ধরো এখানটা আমরা ধরো 100 কিউমেকের জল আমরা সাপ্লাই করলাম, তাহলে কিন্তু এখানটাও কিন্তু 100 কিউমেকের জল এসে ফিল্ডে কিন্তু এসে পৌঁছাবে। এটাই মানে তো লসেস জিরো বোঝায়। তাহলে এখানটায় তোমাদের ওয়াটার সাপ্লাই কত হলো, তাহলে ওয়াটার সাপ্লাই এখানটা আমি লিখেছি, দেখো ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই ইকুয়াল টু কি হয়ে যাবে, এই যে ডিসচার্জ, এই যে ডিসচার্জ, ডিসচার্জ ইনটু আমাদের টাইম, মানে কত সময় লাগলো, কত ডেজ লাগলো, এইটাই। তাহলে এই টাইম মানে কি, এই টাইমটা মানে কি আমাদের বেস পিরিয়ডকে বোঝাচ্ছে। তাহলে এটাকে আমি লিখতে পারি যে কিউ ইন্টু বি, কিন্তু টাইম বেস পিরিয়ডকে বোঝাচ্ছে, তাহলে কিউ ইন্টু বি আমি এটাকে লিখতে পারি, ঠিক আছে। এখানটা বি হয়ে গেল কি, এই বিটা কি, বি মানে হচ্ছে আমাদের বেস পিরিয়ড, মানে যেটা ডেজ কে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এই যে ডেজ কে রিপ্রেজেন্ট করছে, আমরা এখানটায় কি করব, এই ডেজ কে আমরা সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কিভাবে কনভার্ট করব, দেখো ডিসচার্জ ইনটু বি, এটাকে বিটা ছিল ডেজে, সেকেন্ডে করতে গেলে আমাদের কি করতে হবে, 24 ঘন্টা দিয়ে গুণ করতে হবে, এবং 60 মিনিট এবং 60
সেকেন্ড দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা সেকেন্ডে পেয়ে যাচ্ছি। তাহলে এইটাকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 64,400। ঠিক আছে, 64,400 এটা কি যাবে ডিসচার্জ ইন্টু বেস পিরিয়ড, এইটা কিন্তু আমরা পেলাম। তো এইটাকে আমরা দিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এরপর দেখো টোটাল ডেপথ অফ ওয়াটার আমরা বের করবো। কি টোটাল ডেপথ অফ ওয়াটার। ঠিক আছে, তো টোটাল ডেপথ অফ ওয়াটার মানে কি এটা, তাই তো টোটাল ডেপথ অফ ওয়াটার মানে কি ডেল্টা। তাহলে এখান থেকে ভলিউম অফ ওয়াটার কত স্টোর হচ্ছে সেটা আমরা বের করব। তাহলে ভলিউম অফ ওয়াটার স্টোর হলো কত, এরিয়ার সঙ্গে কি করব, এরিয়া ইনটু ডেল্টা, তাই তো। তাহলে এরিয়া আমাদের হেক্টরে দেওয়া ছিল এখানটা, যে দেখো দেখে দিচ্ছি তোমার থেকে। এরিয়া কততে, এরিয়া আমাদের কিসে ছিল, এই যে দেখো এরিয়া আমাদের হেক্টরে রয়েছে। তাহলে যেহেতু এরিয়া আমাদের হেক্টরে রয়েছে, এরিয়া আমাদের কিসে রয়েছে, হেক্টরে রয়েছে। তাহলে 1 হেক্টর ইজ ইকুয়াল টু, আমি কি বলেছিলাম 10⁴ m²। তাহলে এটাকে কিন্তু আমরা এই লিখবো, এরিয়া ডেল্টা ইজ ইকুয়াল টু 10⁴। এই যে দিলাম, এটা আমাদের আর 1 নম্বরের ইকুয়েশন। এটা দিতে এই যে কন্ডিশনটা দাঁড়ালো, এটা হয়ে যাবে আমাদের কত, 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন। এবারে ফার্স্ট ইকুয়েশন এবং সেকেন্ড ইকুয়েশন দুটো এখান থেকে লিখে নিচ্ছি। একটা ছিল আমাদের 64, 1 মিনিট, ছিল কত 86,400, তাই তো 86,400 কিউ ইন্টু বি, এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় নম্বর ইকুয়েশন আমরা যেটা পেলাম, এটা এরিয়া ইন্টু ডেল্টা ইন্টু 10⁴, এটা ছিল আমাদের কত 2 নম্বর ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে দেবো। তাহলে ইকুয়াল করে দিলে কি হয়ে যাবে, 64,400 ইন্টু কিউ ইন্টু বি ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ডেল্টা ইজ ইকুয়াল টু 10⁴, এটা দাঁড়িয়ে যাবে। তো এইটাকে আমরা যখন সলিউশন করব মিটারে যদি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, 8.64 ইন্টু কিউ ইন্টু বি ইজ ইকুয়াল টু এরিয়া ডেল্টা ইন্টু 10⁴, তাই তো এইটা আসবে। তাহলে এইটা যখন আসবে তখন এখান থেকে আমরা এই কন্ডিশন আসতে পারবো, 8.64 ইন্টু বেস পিরিয়ড ইজ ইকুয়াল টু এরিয়া বাই ডিসচার্জ ইন্টু ডেল্টা। এই কন্ডিশনে কিন্তু এসে আমরা পৌঁছতে পারবো, তাই না। তা এই কন্ডিশনে যখন আমরা পৌঁছতে পারবো তখন দেখো এই যে রয়েছে এখানটায় না, এই যে রয়েছে এরিয়া বাই ডিসচার্জ। আচ্ছা, এরিয়া বাই ডিসচার্জ মানে কি, ডিউটি করার সময় এখানটা তোমাদেরকে করালাম। এই যে এরিয়া বাই ডিসচার্জ মানে কি ডিউটি, 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। এই যে এরিয়া বাই ডিসচার্জ মানে কি ডিউটি। তাহলে চলো, এরিয়া বাই ডিসচার্জ মানে কি, এই এরিয়া বাই ডিসচার্জ মানে কি ডিউটি, মানে এটাকে আমরা ডি হিসেবে লিখে দেবো। তাহলে ডি হিসেবে যদি লিখে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের 8.64 8.64 ইন্টু বি ইজ ইকুয়াল টু ডিউটি ইজ ইকুয়াল ইন্টু ডেল্টা, এই কন্ডিশন আসবে। তাহলে এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো আমরা, 8.64 বি বাই ডি। তো এইটা কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল একটা ফর্মুলা, কিসে না, এটা হচ্ছে মিটার ইউনিটে, এটা হচ্ছে মিটার ইউনিটে। এটা কিন্তু সেন্টিমিটার ইউনিটেও আসে। তো ডেল্টার ভ্যালু যদি সেন্টিমিটার ইউনিটে বলে তাহলে ঠিক সেম ভাবে কিন্তু তোমরা ডেরিভেশন করবে। ডেরিভেশন করলে সেটা আসবে কত, 864 বি বাই ডি। ঠিক আছে, এই দাঁড়িয়ে যাবে আমাদের ফর্মুলা। এটা হয়ে যাচ্ছে কি না সেন্টিমিটার ইউনিটে। ওকে, তো এই ছিল আমাদের ডেরিভেশনের প্রসেস। ওকে, তাহলে এই দুটো ডেরিভেশনে তোমাদের করে দিলাম। এরপরে যেটা আসবে তো আমাদের, সেটা হচ্ছে কি ব্যারেজ, ড্যাম, ওয়্যার। ঠিক আছে, তো ব্যারেজ জিনিসটা কি একবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো এই রয়েছে আমাদের পেরিনিয়াল রিভার। এই পেরিনিয়াল রিভারটা, এটা হচ্ছে রিভার। এই রিভারটা এইভাবে আমাদের কি করছে না বইছে। যে এইভাবে বইছে তখন আমরা কি করব না, যেহেতু আমাকে জলটা ডাইভার্ট করে নিয়ে যেতে হবে, তাই এইখানটায় আমরা কি করলাম, একটা স্টোরেজ মানে স্ট্রাকচার বানিয়ে দিলাম। এই স্ট্রাকচারটা দুভাবে হয়, একটা আছে তোমার ব্যারেজ বা ওয়্যার, আর একটা আছে ড্যাম। দুটোতে তুমি যে কোনো একটা নিতে পারো।
ধরো এখানটা আমরা এই ব্যারেজ বা ওয়্যারটাকে নিয়ে নিলাম, দিয়ে স্ট্রাকচার দিলাম। স্ট্রাকচারটা বানিয়ে দেওয়ার পর আমরা কি করলাম না এইখানটা যে জলটাকে আমরা এইভাবে কিন্তু ডাইভার্ট করলাম, এখান থেকে এইভাবে এইভাবে কিন্তু আমরা কি করলাম এইভাবে আমরা ডাইভার্ট করলাম। ঠিক আছে, এইভাবে ডাইভার্ট করে দিলাম, তাহলে এইটা যে হয়ে যাবে, এইটা আমাদের কি হয়ে গেল মেন মেন ক্যানেল। এটা হয়ে গেল কি মেন ক্যানেল। সবগুলো আলাদা কালি দিয়ে দেখাই। এটা হয়ে গেল মেন ক্যানেল। এবং এই যে মেন ক্যানেল থেকে আবার এইভাবে ধরো জলটাকে আমরা এখানটায় ট্রান্সফার করলাম, তাহলে এইটাকে কি বলবো আমরা, এটাকে আমরা কি বলবো ব্রাঞ্চ ক্যানেল বলবো অবভিয়াসলি। ব্রাঞ্চ ব্রাঞ্চ ক্যানেল বলবো। এবং এই ব্রাঞ্চ ক্যানেল থেকে ধরো এইভাবে কিন্তু আমরা জলটাকে আবার ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি, তখন এই যে ক্যানেলটাকে এইটাকে আমরা কি ক্যানেল বলবো, ঠিক আছে, এইটাকে আমরা তোমার ডিস্ট্রিবিউট ক্যানেল বলবো। কি ডিস্ট্রিবিউট ক্যানেল বলবো। এবং ডিস্ট্রিবিউটের পরে ধরো এখানটা আবার একটা ছোট্ট করে আমরা একটা ক্যানেল নিলাম, দিয়ে এখানটা আমরা আউটলেট দিলাম, তখন এই যে ক্যানেলটা এইটাকে আমরা কি ক্যানেল বলবো, এটাকে মাইনর কি মাইনর ক্যানেল বলবো। এবং এই মাইনর ক্যানেল থেকে আমাদের কি হবে ফিল্ডে চলে যাবে ওয়াটারটা। আর এইটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট, হচ্ছে আউটপুট। তো এই যে ফান্ডাটা প্রথম এখানটা ড্যাম বা ব্যারেজ আমরা করে সেখানে জলটাকে এইভাবে ডাইভার্ট করলাম, তো সেই এই যে প্রথম যে এই যে লম্বা যে এই যে ক্যানেলটা, এই ক্যানেলটা হয়ে যাচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের মেন ক্যানেল। মেন ক্যানেল থেকে আমাদের ব্রাঞ্চ ক্যানেল যাচ্ছে, ব্রাঞ্চ ক্যানেল থেকে ডিস্ট্রিবিউট ক্যানেল যাচ্ছে, ডিস্ট্রিবিউট থেকে মাইনর ক্যানেল যাচ্ছে, তারপর আউটলেট থেকে জলটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে, কি আসে না যে ব্রাঞ্চ ক্যানেলের ডিসচার্জ কত, না সেটা হচ্ছে কত ডিসচার্জ 30-এর চেয়ে বেশি হতে হবে ব্রাঞ্চ ক্যানেলের ডিসচার্জ। আর তোমাকে ধরো বলে ডিস্ট্রিবিউশন ক্যানেলের ডিসচার্জ কত, সেক্ষেত্রে ডিসচার্জ হবে কত না 30 কিউমিকের চেয়ে কিন্তু কম হতে হবে। এবং ধরো তোমাকে বললো মাইনর ক্যানেল, ঠিক আছে, মাইনর ক্যানেলের ডিসচার্জ কত, না মাইনর ক্যানেলের ডিসচার্জ হবে তোমার 2.5 কিউমিক 2.5 কিউমিক। তো এই ভ্যালুগুলো কিন্তু বন্ধুরা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের টপিক। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু পড়বো, যেগুলো হচ্ছে তোমার ক্রপ রিকোয়ারমেন্টের সম্পর্কে জানবো, রেনফলের সম্পর্কে জানবো, কখন কি হয় না হয়। তো এখান থেকে আমি তোমাদেরকে এইটা বলতে পারি যে ক্রপ রিকোয়ারমেন্টের জন্য ডিউটি কি হয় কম হয়, কেন না ওয়াটার রিকোয়ারমেন্ট যদি বেশি হয় তাহলে ডিউটি কমে যাবে, আর ওয়াটার রিকোয়ারমেন্ট যদি কম হয় তাহলে কিন্তু ডিউটি বেশি হবে। কেন বলছি দেখো, এই যে গ্রাফটা তুমি দেখলে এইখানটায় আমি যতটা পরিমাণে জল আপলোড মানে ছাড়লাম ফিল্ডে কিন্তু ততটা পরিমাণে জল এসে পৌঁছলো না, মাঝখানে কি হলো ইভাপোরেশন লস সিপেজ লস এর জন্য কি হলো কিছুটা জল কমলো। কিন্তু এইখানটায় যে আমি জলটা ছাড়ছি এইখানটায় আমি যে জলটা ছাড়ছি সেটা ফিল্ডে কিন্তু ততটাই জল কিন্তু আমাদের পৌঁছচ্ছে, তাহলে এখানে আমি যে জলটা ছাড়ছিলাম তার তুলনায় এখানে যে জলটা ছাড়ছি এই তুলনায় ডিউটি আমাদের কি হবে বেশি হতে হবে। সেই জন্য কি বলছি দেখো, সেই জন্য বলছি যে তোমার ক্রপ রিকোয়ারমেন্টের জন্য ডিউটি যদি কম হয়, ঠিক আছে, ডিউটি কম হয় তাহলে ওয়াটার রিকোয়ারমেন্ট যদি বেশি হয় তাহলে ডিউটি কি হবে বেশি হবে, ডিউটি কমে যাবে। ওয়াটার রিকোয়ারমেন্ট যদি তোমার বেশি হয় তাহলে ডিউটি কি হবে কমে যাবে, মানে এখানটা দেখো এখানটা যতটা জল ছাড়ছে তত জল এখানে পড়ছে এখানটা, তাহলে এখানে ওয়াটার ডিউটি কি হচ্ছে কমে যাচ্ছে। আবার ওয়াটার রিকোয়ারমেন্ট যদি কম হয়, এইখানটা যে জল ছাড়লাম ততটা জল এখানে এসে পৌঁছলো না, কম জল এসে পৌঁছলো, তাহলে সেক্ষেত্রে ডিউটি কি হবে বেশি হবে। আবার তুমি এটাকে এইভাবে বলতে পারো যে ডিউটি বেশি হবে কখন না রেনফল যখন বাড়বে, রেনফল যদি বাড়ে তাহলে জলের পরিমাণ বেশি হয়, তখন কিন্তু ডিউটি কি হয়ে যাবে বেড়ে যাবে, তাই তো ডিউটি কি হবে বাড়বে। তাহলে তোমার কি রেনফলের ক্ষেত্রে কি হয় রেনফল যদি বাড়বে তাহলে ডিউটিও কিন্তু বাড়বে। ওকে,
তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কি করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করো। এবং আমার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ। সেই গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। আর আমি এই যে রেকর্ডিং গুলো করছি, একটা গ্রুপ বানিয়েছি এবং একটা অ্যাপ নিয়েছি, যেটা হচ্ছে টেক মাইন্ড। ঠিক আছে, টেক মাইন্ড এই অ্যাপের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। যারা যারা লাইভ ক্লাস করতে চাও তো সেখানে তোমরা জয়েন করবে, তাহলে আমি এক্সেস দিয়ে দেবো। ঠিক আছে, এক্সেস দিয়ে দেবো। এক্সেস দিয়ে দিলে তোমরা লাইভ কিন্তু ওখানটায় জয়েন করতে পারবে ফ্রি অফ কস্টে। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি। নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।